দেখো আজকে আমি প্রিয়রিটি টেবিলের জাস্ট সেকেন্ড ক্লাসটা করাবো। তো প্রথম ক্লাসে অ্যাকচুয়ালি আমি ডিসকাস করেছিলাম একদম বেসিক জিনিসটা। আজকে তারপরে যেটা ডিসকাস করবো মেন্ডেলিক প্রিয়রিটি টেবিল, মানে একদম বেসিক হিস্ট্রিগুলো আমি ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম যে প্রিয়রিটি টেবিলের একদম কীভাবে স্টেপ বাই স্টেপ একটা ডেভেলপমেন্ট হয়েছে, একদম ট্রায়াডস থেকে স্টার্ট করে নিউল্যান্ড কীভাবে তার প্রিয়রিটি টেবিলটাকে ডেভেলপ করেছে। তো আজকে আমি তারপরের যে প্রিয়রিটি টেবিল মেন্ডেলিভ, মানে অ্যাকচুয়ালি যে একটা স্ট্যান্ডার্ড প্রিয়রিটি টেবিল ফর্ম করতে পেরেছিলেন, তো আমি সেই মেন্ডেলিভ প্রিয়রিটি টেবিল থেকে আজকে স্টার্ট করব। মেন্ডেলিভ প্রিয়রিটি টেবিল থেকে কীভাবে একদম মডার্ন প্রিয়রিটি টেবিল, যেটা আমাদের বইতে বা বাড়িতে টাঙানো থাকে, ওই লং প্রিয়রিটি টেবিলটা কীভাবে ফর্ম করেছে, ওটা আজকে আমি এই সেকেন্ড ক্লাসে ডিসকাস করব। তো দেখা যাক কীভাবে মেন্ডেলিভ তার প্রিয়রিটি টেবিলটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছে ওই নিউল্যান্ডসের অক্টেভসের কিছু ড্রব্যাক্সের পর। দেখো, ইনি একজন রাশিয়ান কেমিস্ট, ডিমিট্রি মেন্ডেলিভ said that the properties of the element are periodic function of their atomic weights. এটা আমি আগের ক্লাসেও একটা গল্প বলেছিলাম যে লোথার মেয়ার বলে একজন সায়েন্টিস্ট, উনি ওই অ্যাটমিক মাস ওয়াইজ এটা অ্যারেঞ্জ করেছিলেন। বাট যেহেতু মেন্ডেলিভেরটা আগে অ্যাকসেপ্টেন্স হয়েছে বা ওটা আগে পৌঁছেছে ওদের কাছে, এবং ওদের দুজনের কাজই প্রায় সিমিলার, বাট মেন্ডেলিভের যে কাজটা, মানে প্রিয়রিটি টেবিল ডেভেলপমেন্ট করার যে কাজটা, সেটা অনেক ফার বেটার দেন লোথার মেয়ার। তো সেই কারণেই এটাকে বেশি অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছে, এবং এটা আমাদের সেই সময়কার যুগে একটা স্ট্যান্ডার্ড প্রিয়রিটি টেবিল হিসাবেই সায়েন্টিস্টরা দেখেছিল যে এটাই প্রথম একটা প্রিয়রিটি টেবিল যেটা এত লং ফর্মে বানানো গেছে। তো উনি কিন্তু এটা অ্যাটমিক ওয়েটের রেসপেক্টেই বানিয়েছিলেন। যে মেন্ডেলিভ যে তার প্রিয়রিটি টেবিলটা বানিয়েছে, ওটা অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে বানিয়েছে, মানে এলিমেন্টগুলোর অ্যাটমিক ওয়েটগুলোকে পরপর অ্যারেঞ্জ করেই প্রিয়রিটি টেবিলটা ডেভেলপ করা হয়েছিল। তো এই কনস্ট্রাক্টেড দ্য ফার্স্ট periodic table, also known as short form of periodic table, মানে একটা এত এলিমেন্টকে শর্ট ফর্মে অ্যারেঞ্জ করতে ফার্স্ট যেটা পেরেছিল সেটা হচ্ছে মেন্ডেলিভ। নেক্সট আমরা এখানে দেখছি যে ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, মানে অ্যাকচুয়ালি মেন্ডেলিভ পিরিয়ড টেবিল থেকে আমরা কী কী পেয়েছি, মানে মেন্ডেলিভ পিরিয়ড টেবিলের মেন ফিচার্সগুলো কী। দেখো, এটা একটা মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, যেখানে দেখো ভালো করে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল কলাম আর নোন অ্যাজ গ্রুপ অফ ফ্যামিলিজ। 9 গ্রুপ আছে টোটাল। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই জিরোটাকে কাউন্ট করলে 9, মানে জিরো বলে একটা গ্রুপ তখন ও কনসিডার করেছিল যে এখানে কিছু একটা ডিসকভার হবে, পরে কোনো এলিমেন্ট এখানে ডিসকভার পরপর হবে, সেগুলোকে ও আগে থেকে ওটা ভেবে নিয়ে একটা জিরো গ্রুপ বানিয়ে রেখেছিল। এটা তার একটা সবথেকে বড় ক্রেডিট, যে একটা প্রিয়রিটি টেবিলের মধ্যে একটা ভবিষ্যৎবাণী করে গেছে যে এখানে কিছু না কিছু পরে ডিসকভার হবে, সেগুলোকে অ্যারেঞ্জ করা যাবে এখানে। মানে এই যে একটা চিন্তা ভাবনা, যেটা নিউল্যান্ড কিন্তু করতে পারেনি। নিউল্যান্ডের নোবেল গ্যাস সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, বাট মেন্ডেলিভের এই নোবেল গ্যাস সম্বন্ধে কিন্তু একটা ভাস্ট আইডিয়া এসছে যে এখানে এখন কিছু এলিমেন্ট ডিসকভার হয়নি, বাট সেটা পরে কিন্তু ডিসকভার মাস্ট হবে, সেজন্য একটা গ্রুপকে জিরো গ্রুপ হিসেবে কনসিডার করেছে। নেক্সট দেখো যে অ্যান্ড হরাইজেন্টাল রোজ আর কল্ড পিরিয়ড, যেটা আমি প্রথমের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ম্যাক্সিমাম টিচার বা ম্যাক্সিমাম ক্লাসে কী করানো হয় যে এটা একটা পিরিয়ডিক টেবিল, এটা পিরিয়ড, এটা গ্রুপ, বাট সেটা কেন পিরিয়ড, কেন গ্রুপ, কে কীভাবে সেটাকে ডেভেলপ করেছে, সেইগুলো সম্বন্ধে আগে জানলে তোমাদের পিরিয়ড টেবিলের সম্বন্ধে অনেক ডেপথটা ক্লিয়ার হবে। তো আমরা সেটাই দেখাচ্ছি যে সেকেন্ড ক্লাসে যে হরাইজেন্টাল রোকে আমরা পিরিয়ড বলবো, আর ভার্টিক্যাল কলামগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রুপ বলবো। সেটা কিন্তু সবের ক্ষেত্রে, এই পিরিয়ড টেবিলেও তাই, এবং পরবর্তী যে আমরা মডার্ন পিরিয়ড টেবিলে যাবো সেখানেও ওই পিরিয়ড আর রোগুলো কিন্তু সেম, ওর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। এবার নাম্বারগুলো চেঞ্জ আছে অবভিয়াসলি। তারপরে এখানে দেখো যে ফার্দার ইচ গ্রুপ ইজ ডিভাইডেড ইন্টু এ অ্যান্ড বি সাবগ্রুপ। এটা মেন্ডেলিভের ক্ষেত্রে ছিল যে এই প্রত্যেকটা সাবগ্রুপকে, মানে প্রত্যেকটা যে গ্রুপ আছে তাকে আবার সাবগ্রুপে ব্রেক করা হয়েছে, এ অ্যান্ড বি, মানে 1-এর দেখো এ বি,
ঠিক আছে। আচ্ছা তাহলে ওটাকে আমি দেখাচ্ছি যে 1-এর AB, 2-র আবার AB, 3AB, 5, 6, 7 রেসপেক্টিভলি সব AB আছে, বাট 8 গ্রুপে কোনো গ্রুপ মানে AB মেনশন না করে ওটাকে একটাতে আবার 3টে করে এলিমেন্টকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এই গ্রুপ 8 কনসিস্ট অফ ট্রানজিশন ট্রাইডস, মানে এখানে 3টে গ্রুপ 8টাতে ট্রানজিশন এলিমেন্টগুলোকে রেখেছে, বাট সেটা আবার 3টে করে রেখেছে। আচ্ছা তাহলে মেরিটস অফ পিরিয়ডিক টেবিল, মানে আমরা তো পিরিয়ডিক টেবিলটা দেখলাম যে মেন্ডেলিভ কীভাবে তার পিরিয়ডিক টেবিলটাকে রিপ্রেজেন্ট করেছে, এবং সেখান থেকে আমরা কী কী জানতে পারবো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল থেকে, বা আমাদের কতটা সুবিধে হয়েছিল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলটা তৈরি করাতে। মানে একটা সায়েন্টিস্ট তো বললাম যে অনেক কষ্ট করে খেটে অনেক এক্সপেরিমেন্ট করে এই পিরিয়ডিক টেবিলটাকে বানিয়েছে, তাদের ক্যারেক্টারগুলোকে একটা সামারাইজ করেছে, বাট সেটা আমাদের কতটা হেল্পফুল হয়েছে বা আমরা সেখান থেকে কী কী এক্স্যাক্টলি বেনিফিট পেয়েছি সেগুলোই আমরা এখান থেকে দেখব। যে হি গেভ অ্যান এলাবোরেট সিস্টেম অফ ক্লাসিফিকেশান বেসড অন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, মানে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসকে আস্তে 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 মানে এক্সপেরিমেন্ট করে সেখান থেকে একটা ক্লাসিফিকেশান করেছে যে এইটা একটা পিরিয়ড টেবিল, এখান থেকে আমরা প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এলিমেন্টের একটা সিমিলারিটি পাবো। He predicted the existence of unknown elements and left some gap, naming as the Eka element in the periodic table. ভালো করে ভাবো যে একটা সায়েন্টিস্ট আগে থেকে একটা পিরিয়ডিক টেবিলের মধ্যে বক্স ফাঁকা রাখছে যে এখানে কিছু একটা এলিমেন্ট তৈরি হবে অবভিয়াসলি পরে, সেটার নাম সে দিয়ে দিয়েছে একা এলিমেন্ট। মানে এটা নাম আগে থেকে রেখে দিচ্ছি যে এখানে কিছুটা তৈরি হবে, মানে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? মানে ধরো কোনো একটা মানুষ জন্মই হয়নি, তো কেউ যদি আগে থেকে তার ক্যারেক্টার বলে দিতে পারে যে এখানে একটা কেউ জন্মগ্রহণ করবে এবং তার এই ক্যারেক্টার হবে, তো সেটা তো একটা আমাদের কাছে কি বিশাল সারপ্রাইজিং ব্যাপার হয়ে যাবে। তখনকার যুগে সায়েন্টিস্টদের মধ্যে সেটা কিন্তু একটা এরকম সারপ্রাইজিং ব্যাপার হয়েছিল যে একটা সায়েন্টিস্ট পরে কী এলিমেন্ট ডিসকভার হবে সেটা এখন থেকে বলে দিচ্ছে এবং তার ক্যারেক্টার সম্বন্ধে বলে দিতে পারছে। এই কারণে মেন্ডেলিভকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়। যারা পিরিয়ডিক টেবিল তো নিজে বানিয়েইছে এবং কিছু ভবিষ্যৎবাণীও করে গেছে যে ভবিষ্যতে এই এলিমেন্ট তৈরি হতে পারে এবং সেগুলো এই জায়গাতেই বসবে পার্টিকুলারলি, তার জন্য গ্যাপ রেখে গেছে। দ্যাট ইজ নট মানে জোক যে এটা ফাঁকা রেখে চলে গেছে পরে ডিসকভার হয়নি, এবং পরে দেখা গেছে সেখানে সেই এলিমেন্টগুলোই ডিসকভার হয়েছে যাদের নাম সে আগে থেকে সিলেক্ট করে রেখেছে যে একা এলিমেন্ট বলে। কীভাবে একা এলিমেন্ট, এক্সাম্পল আমি কয়েকটা দিই দেখো। যেমন দেখো এখানে স্ক্যান্ডিয়াম, এটাকে বলেছে একা বোরন। গ্যালিয়াম একা অ্যালুমিনিয়াম। জার্মেনিয়াম একা সিলিকন এটসেট্রা। এইরকম বিভিন্ন জায়গায় এসে গ্যাপ রেখে গেছে যেগুলোর নাম আগে থেকে এভাবে সিলেক্ট করে রেখে গেছে। তো পরবর্তীকালে তাদের নাম, যেমন একা সিলিকনকে আমরা জার্মেনিয়াম, এইভাবে নমেনক্লেচার করে ওটাকে ওখানে পুট করা হয়েছে। এরপরে দেখো তার আর কি মেরিটস ছিল, যে হি কারেক্টেড দ্য অ্যাটমিক ওয়েটস অফ বেরিলিয়াম অ্যান্ড ইন্ডিয়াম বেসড অন দেয়ার ভ্যালেন্সি। যে অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি, এই যে ফর্মুলাটা এটা অ্যাকচুয়ালি আমরা মূল কনসেপ্ট চ্যাপ্টারে ডিসকাস করব, যে অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি, যে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট, হোয়াট ইজ ভ্যালেন্সি, এগুলো আগে জানতে হবে, তারপর আমরা ওখানে ওইটা পুট করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমি ওটা ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, আমি এখানে মেনলি যেটা বলতে চাইছি যে মেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, যে মেন্ডেলিভ এখানে বেরিলিয়াম আর ইন্ডিয়ামের যে অ্যাটমিক ওয়েটটা ওটাকে কারেক্টেড করতে পেরেছে এই ফর্মুলাটা দিয়ে। নেক্সট দেখো যে ডিমেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। তো অবভিয়াসলি প্রত্যেকটা পিরিয়ডিক টেবিলেরই কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। তো মেরিটসগুলো কিন্তু আগে আমরা বুঝতে পারি, কারণ যখন পিরিয়ডিক টেবিলটা তিনি ডেমনস্ট্রেট করছেন বা তিনি বলছেন যে এইভাবে আমি বানিয়েছি এই ব্যাপার, তো তখন সেগুলোর আমরা মেরিটস পাচ্ছি। ডিমেরিটস কখন পাওয়া যাচ্ছে না, সেগুলো নিয়ে যখন আবার কোনো সায়েন্টিস্ট অ্যানালাইজ করছে তখন দেখছে যে না এটা তো মিলছে না, ওটা প্রবলেম হচ্ছে, এটা সমস্যা আছে। এই জায়গাগুলো থেকে কিছু ডিমেরিটস বা ড্রব্যাকস উঠে আসে, সেই ড্রব্যাকসগুলোকে ওভারকাম করার জন্য আবার নেক্সট সায়েন্টিস্ট আরেকটা কিছু বানায়। এটা সব ক্ষেত্রেই, সেটা অ্যাটমিক স্ট্রাকচারেও আমরা দেখব, আমরা পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রেও দেখবো, অন্য কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখবো, যে ওটা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। মানে সায়েন্স একদিনে হঠাৎ করে ডেভেলপড হয়ে যায়নি।
তো সেভাবে আমরা এখানে দেখছি সাম এলিমেন্টস উইথ হায়ার অ্যাটমিক ওয়েট প্লেসড বিটুইন লো অ্যাটমিক ওয়েট এলিমেন্ট ইন অর্ডার টু মেনটেন সিমিলার কেমিক্যাল নেচার অফ এলিমেন্টস অ্যান্ড আর কল্ড দ্য ইনভার্টেড পেয়ার্স অর অ্যানামালাস এলিমেন্ট। এই ব্যাপারটা কি বলেছে, মানে ধরো দুটো এলিমেন্ট, আমরা তো এখানে মেন্ডেলিভ পিরিয়ড টেবিলে কী দেখেছি যে উনি অ্যাটমিক ওয়েট ওয়াইজ এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে। তো অবভিয়াসলি তাহলে এটাই আমাদের কাছে এক্সপেক্টেড যে প্রত্যেকটা এলিমেন্টের যার লোয়ার অ্যাটমিক মাস সেটা আগে থাকবে, যার হায়ার অ্যাটমিক মাস সে পরে থাকবে, কারণ যেহেতু অ্যাটমিক ওয়েট ওয়াইজ উনি পরপর ওটাকে অ্যারেঞ্জ করেছেন। তো ওটা অ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে এটাই আমাদের কাছে কাম্য যে যার কম মলিকুলার ওয়েট বা যার কম অ্যাটমিক ওয়েট সেটা আগে প্লেসড মানে থাকবে, তারপরে যার বেশি মলিকুলার অ্যাটমিক ওয়েট ওটা পরে থাকবে। কিন্তু আমরা একটা এক্সাম্পল তোমায় দিচ্ছি, দেখো এই যে আর্গনের অ্যাটমিক ওয়েট কত 39.9, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কত 39.1, তাহলে কার কম ভাবো, কার কম? পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়ামের কম 39.1। তাহলে আগে কার থাকার কথা পটাশিয়াম, তারপরে কার থাকার কথা আর্গন। বাট পিরিয়ড টেবিলে কী আছে, এই যে রেড কালার দেখো বক্স করা আছে, কে আগে আছে? আর্গন আগে আছে। আর্গন আগে আছে, পটাশিয়াম পরে আছে, বাট অ্যাটমিক ওয়েট পটাশিয়ামের কম। তাহলে এটা কি ঠিক? অবভিয়াসলি ভুল। কিন্তু ওকে রাখতে বাধ্য হয়েছে, কারণ নাহলে ফিজিক্যাল বা কেমিক্যাল ক্যারেক্টারগুলো পরপর মিলবে না। মানে বাস্তবতা বলতে গেলে যে এটা একটা জোর করেই রাখতে হয়েছে অ্যাটমিক মাস কম হওয়া সত্ত্বেও। তাহলে এটা অবভিয়াসলি এটা ড্রব্যাকস। আরেকটা দেখো কোবাল্ট 58.9, নিকেল 58.7। আবার রাইট সাইড দেখো রেড কালার বক্স করা আছে, কে আগে আছে কে পরে আছে নিজেই দেখতে পাচ্ছ। তাহলে এটাও একটা ডিমেরিটস বলা যেতে পারে। আরও একটা এক্সাম্পল TE 127.6, মানে আয়োডিন 126.9, কে আগে আছে, এটাও বক্স করে দেখিয়েছি। ক্লিয়ার? ডিউ টু ইনভার্টেড পেয়ার দ্য প্লেস অফ এলিমেন্ট ইন গ্রুপ অলসো চেঞ্জড। মানে আমরা যদি এগুলোকে ইনভার্ট করি তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে পিরিয়ড টেবিলে। দ্য পজিশন অফ হাইড্রোজেন ওয়াজ নট মেড ক্লিয়ার। এই যে একটা প্রবলেম, যে দ্য পজিশন অফ হাইড্রোজেন ওয়াজ নট মেড ক্লিয়ার, হাইড্রোজেনকে আমরা গ্রুপ 1-এ রাখবো নাকি গ্রুপ 7-এ রাখবো, এটা নিয়ে মেন্ডেলিফের একটা ক্লিয়ারলি কিছু বলা নেই। উনি ওটাকে গ্রুপ 1-এ প্লেসড করেছে। সেটা মডার্ন পিরিয়ড টেবিলেরও সেই একই প্রবলেম থেকে গেছে যে গ্রুপ 1 নাকি গ্রুপ 17-এ রাখা হবে। তো আমি মডার্ন পিরিয়ড টেবিলটা পরে আসছি। এখানে আমি যেটা বলতে যে হাইড্রোজেনটাকে কোথায় রাখা হবে, কারণ হাইড্রোজেন গ্রুপ 1-এর যে এলিমেন্টগুলো আছে তাদের সাথেও সিমিলারিটি আছে, আবার গ্রুপ 17-এর যে এলিমেন্টগুলো আছে তাদের সাথেও কিন্তু ওর সিমিলারিটি আছে। তো সেই কারণে ওর পজিশানটাকে পার্টিকুলারলি কোথায় রাখা হবে সেটা নিয়ে কোনো ক্লিয়ার আইডিয়া দিতে পারেনি। তাই জন্য আমি একটা মজার ব্যাপার বলে রাখি যে এই হাইড্রোজেনটাকে ওই জন্য একটা অ্যাকচুয়ালি স্টুপিড এলিমেন্ট বলা হয়, যে ওর নিজের পজিশান কোথায় হবে সেটা নিয়েই সায়েন্টিস্টরা কনফিউজড। সেটা মডার্ন পিরিয়ড টেবিলেও তাই, এখানেও তাই ওকে স্টুপিড এলিমেন্ট বলা হয় হাইড্রোজেনকে। তো এরপর আমি চলে যাই পরের যে ড্রব্যাকস আছে। দ্য পজিশন অফ দ্য ল্যান্থানাইটস আর আনসার্টেন। ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট বলে কয়েকটা এলিমেন্টস আছে, তো তাদেরকে কোথায় প্লেসড করা হবে এটা নিয়ে কিন্তু মেন্ডেলিভ সেইভাবে কোনো ক্লিয়ার এক্সপ্লেনেশন দিতে পারেনি। এটাও কিন্তু মডার্ন পিরিয়ড টেবিলের একটা ড্রব্যাকস। তো সেটা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলেও সেই ড্রব্যাকসটা ছিল। আচ্ছা দেখো, আমি তাহলে কয়েকটা এমসিকিউ তোমাদের করাই, যতটা করালাম মেন্ডেলিভ পিরিয়ড টেবিল রিলেটেড। কারণ এমসিকিউগুলো করালে কী হবে, তুমি যতটা বুঝলে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা এমসিকিউটা করালে আমি ক্লিয়ার বুঝতে পারবো। তো চলো একটা এমসিকিউ দিই। মেন্ডেলিভ পিরিয়ডিক ল ইজ বেসড অন, চারটা অপশান দিয়েছি, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড স্পেসিফিক হিট। ঝটপট করে বেলা। মেন্ডেলিভ পিরিয়ডিক ল বেসড অন অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট, নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড স্পেসিফিক হিট।
অবভিয়াসলি অ্যাটমিক ওয়েট, কারণ প্রথমে আমি বলেছি এই চ্যাপ্টার প্রথমে যে মেন্ডেলিভ যে পিরিয়ড টেবিলটা অ্যারেঞ্জ করেছে ওটা অবভিয়াসলি অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে। নেক্সট কোশ্চেন, considering the chemical properties, atomic weight of the element Be, beryllium, was corrected based on valency, configuration, density and none of this. ভালো করে অপশানগুলো দেখো, ভ্যালেন্সি, কনফিগারেশন, ডেনসিটি অ্যান্ড নান অফ দিস। কারেক্ট অ্যান্সার ভ্যালেন্সি, কারণ আমি যেটা তখন বলছিলাম যেটা মূল কনসেপ্টের একটা ব্যাপার যে ভ্যালেন্সি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু অ্যাটমিক ওয়েট, এখান থেকে ওটা কারেক্টেড করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট যেটা আমি করাই আরেকটা এমসিকিউ। দ্য এলিমেন্ট স্ক্যান্ডিয়াম ইজ নোন লং ব্যাক অ্যাজ একা অ্যালুমিনিয়াম, একা বোরন, একা সিলিকন, একা মার্কারি। দেখো এক্ষুনি কিন্তু এটা বলেছি, জাস্ট মানে 5 মিনিটও হয়নি আমি ভিডিওর মধ্যে এটা বললাম যে স্ক্যান্ডিয়ামকে কি বলা হয়, কিন্তু সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখো যারা দেখছো এক্ষুনি তাদের মধ্যে কিন্তু এখনই কনফিউশন হয়ে যাচ্ছে যে এটা কি হবে। কেন হচ্ছে? কারণ ভিডিওটা ডেপথলি বা ঠিকভাবে আমরা বুঝছি না, যেটা আমরা মেনলি ক্লাসেও করি। ক্লাসে স্টুডেন্টরা কী করে, তাকিয়ে আছে বোর্ডের দিকে, বাট সেইভাবে মাইন্ডটা সেট আপ নেই যে কী বলছে বা মাথার মধ্যে সেটাকে সেই সময় অ্যাবজর্ব করতে চাইছি না, যেটা এখন ভিডিওর ক্ষেত্রেও সেই একই ব্যাপার তোমাদের মধ্যে হচ্ছে যে আমরা যেটা বললাম জাস্ট শুনছি বাট সেটাকে মাইন্ডে অ্যাবজর্ব করছি না, যার জন্যই এই কনফিউশনগুলো আসে। এটা কিন্তু একদম মানে বাচ্চা ছেলের এমসিকিউ, এর মধ্যে কোনো বিশাল কিছু রকেট সায়েন্স নেই, শুধু মনে রাখলেই করতে পারবে, মানে মুখস্থ অ্যান অ্যান্সার। বাট সেটাও এই সঙ্গে সঙ্গে বলার পরেও ভুলে যাচ্ছ, তার কারণটা হচ্ছে যে ওই মাইন্ডসেটটা কনসেন্ট্রেট নেই ওই ক্লাসের দিকে। আর যাদের আগে থেকে জানা আছে সেটা আমি ছাড়ছি, যারা নতুন ধরো এই টপিকটা শিখছে তার ক্ষেত্রে এক্ষুনি বলার পরেও দেখবে এটা কনফিউশন হয়ে ভুল হয়ে যাবে যে একা বোরন হবে নাকি একা সিলিকন হবে নাকি একা অ্যালুমিনিয়াম হবে। তো এই কারণে যখন যে কাজটা করবে ওটা কনসেন্ট্রেট রাখতে হবে, ওই দিকে ফোকাস রাখতে হবে, দিলে কিন্তু ইনস্ট্যান্ট মনে থাকবে। এটা অবভিয়াসলি একা বোরন, কারণ আমি এখানে দেখিয়েছিলাম যে স্ক্যান্ডিয়ামকে একা বোরন হিসেবে আগে মেন্ডেলিভ ওটা গ্যাপ রেখেছিলেন। নেক্সট কোশ্চেন, একা সিলিকন নোন অ্যাজ, এটা অবভিয়াসলি জার্মেনিয়াম, একা সিলিকন জার্মেনিয়াম। দেখো এরপরে আমি চলে আসছি মডার্ন পিরিয়ডিক টেবিল, মানে যেটা একদম লেটেস্ট পিরিয়ডিক টেবিল, যেটা আমরা এখন বইতে দেখি বা আমাদের বিভিন্ন বাড়িতে ক্লাসে টাঙানো থাকে, সেটা মডার্ন পিরিয়ডিক টেবিল। সেটা কিভাবে ডেভেলপড হয়েছে সেই জিনিসটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। দেখো হেনরি মোজলে একজন সায়েন্টিস্ট, 1913 ইংলিশ ফিজিসিস্ট হেনরি মোজলে অবজার্ভ রেগুলারিটিস ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে স্পেকট্রা অফ দ্য এলিমেন্ট, মানে এক্স-রে স্পেকট্রা বিভিন্ন এলিমেন্টের মধ্যে পাস করে তার যে ফ্রিকোয়েন্সি সেখান থেকে তিনি একটা পিরিয়ডিক টেবিল আস্তে আস্তে ডেভেলপ করেছেন। তো এটা করতে কত দিন লেগেছে ভাবো, সেই 1800 সাল থেকে 1913, 113 বছর লেগে গেছে ডেভেলপ করতে। মানে তার মানে আমি বললাম না যে আগের ক্লাসে বলেছিলাম যে পিরিয়ডিক টেবিল এমন নয় যে কেউ একটা খাতা পেন নিয়ে বসে সারাদিন ধরে একটা ছক বানিয়ে পিরিয়ডিক টেবিল বানিয়ে দিয়েছে, এটা কখনোই পসিবল হয়নি। এর জন্য অনেক মেহনত করতে হয়েছে সায়েন্টিস্টদেরকে, প্রথম থেকে আস্তে 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 ডেভেলপ করে করে আজকে এই 1913 সালে গিয়ে একটা মডার্ন পিরিয়ডিক টেবিলের ফর্ম দিতে পেরেছে হেনরি মোজলে। তো এটা কীভাবে হয়েছে দেখো, যে অ্যাটমিক নাম্বার জেড ক্যান বি রিলেটেড টু ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্স-রে emitted by using root nu equals to a into z minus b, মানে এখানে রুট নিউ এটা ভির মতো যেটা আছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি নিউ। রুট নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ এক্স রে ইকুয়ালস টু এ ইন্টু জেড মাইনাস বি, এ আর বিটা কনস্ট্যান্ট, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট।
দেখো এখানে আমি দুটো গ্রাফ দেখাই, একটা হচ্ছে রুট নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ এক্স রের সাথে অ্যাটমিক নাম্বারের একটা গ্রাফ। এটা দেখো মোর রেগুলার মানে একদম স্ট্রেট লাইন টাইপের গ্রাফটা হয়েছে, একদম ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইনের মতো গ্রাফ হয়েছে। মানে মোর রেগুলার গ্রাফ। চলো আরেকটা গ্রাফ দেখাই, এগুলো মোস্টলি এই গ্রাফগুলো করেছে, ডেমনস্ট্রেট করেছে যে এক্স রের সাথে এক্স রের ফ্রিকোয়েন্সির সাথে আবার অ্যাটমিক ওয়েটের আরেকটা গ্রাফ করেছে। এই গ্রাফটার নেচারটা এবার দেখি, এটা কি স্ট্রেট লাইন হচ্ছে না, এটা বেন্ড শেপ হয়ে গেছে। তো এই দুটো গ্রাফ থেকে মোস্টলি এটা অ্যানালাইসিস করেছে যে কোন গ্রাফটা মোর রেগুলার, গ্রাফটা রেগুলার কোনটার ক্ষেত্রে হয়েছে, অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে। তো যেহেতু অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে গ্রাফটা মোর রেগুলার, তাই জন্য ওর মাথায় তখন এটা কাজ করেছে যে অ্যাটমিক নাম্বার ওয়াইজ যদি আমি এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করি তাহলে তো একটা বেটার ফর্ম হতে পারে। মানে যেটা মেন্ডেলিভ করেছিল অ্যাটমিক মাস ওয়াইজ অ্যারেঞ্জ করেছে, তো অ্যাটমিক মাস ওয়াইজ অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছে। তো সেই প্রবলেমগুলোর জন্যই তো নতুন প্রিডিক্টেবল ভাবা হচ্ছে। তো তখন ও ভাবছি যে আমি অ্যাটমিক নাম্বার ওয়াইজ অ্যারেঞ্জ করি তাহলে কেমন হয়। তো বাই দিস concluded that he concluded that the atomic number is the fundamental property of an element than its atomic weight. এই গ্রাফগুলো থেকে এটাও কনক্লুশন করতে পেরেছেন। এরপর আমরা দেখছি যে মডার্ন পিরিয়ডিক ল, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন। যে অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রনিক কনফিগারেশনের একটা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিগুলো এলিমেন্টের, ওগুলো পিরিয়ডিক ফাংশন মানে কি একটা পার্টিকুলার অ্যারেঞ্জের পর আবার সেটা রিপিট হবে, এটাকে বলছে পিরিয়ডিক ফাংশন। মানে লেফট টু রাইট আমি যাচ্ছি, ডিক্রিজ করছে, একটা পার্টিকুলার এলিমেন্ট অফ দি ডিক্রিজ করলো, দেন আবার ইনক্রিজ করছে। তো যে যখন ডিক্রিজ করার পর আবার ফার্দার ইনক্রিজ করছে তখন আমি আবার ওই এলিমেন্টগুলোকে নিয়ে এসে পরের রোতে অ্যারেঞ্জ করলাম। এই যে ব্যাপারটা এটাকে বলছে পিরিয়ডিক ফাংশন, মানে পরপর একটা রেগুলার রিদিমে ডিক্রিজ করছে অর ইনক্রিজ করছে। এইটা হচ্ছে দেখো যে মডার্ন পিরিয়ডিক টেবিল অর লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, মানে যেটা অ্যাকচুয়ালি এতদিনের মেহনতের ফল। মোস্টলি আলটিমেটলি এটাকে একটা ড্র করেছে, যেটা এখনও পর্যন্ত এটাই আমরা পড়ছি বা এর রেসপেক্টেই আমরা করছি। দেখো এখানেও হাইড্রোজেন নিয়ে একটা প্রবলেম আছে, তাই জন্য হাইড্রোজেনকে মাঝখানে রেখে দিয়েছি, দেখেছো? মাঝখানে রাখার কারণ কি, যে ওটা নিয়ে কনফিউশন আছে, ওকে কোথায় রাখবো, লেফট সাইডে মানে গ্রুপ 1-এ রাখা হবে নাকি গ্রুপ 17-এ রাখা হবে। এবার আমি দেখাই যে এই মডার্ন পিরিয়ডিক টেবিলটাতে এর ডিটেলস, মানে এর পুরো ডিটেলস আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ। মানে আমরা এক্সাম ওরিয়েন্টেড যখন পড়বো তখন আমাদের সব কিছুই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল আর দরকার তখন লাগবে না, মেনলি লাগবে এই মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলের কোথায় কী আছে, কোনটাকে কি বলে, কিভাবে আমি কোনটাকে অ্যারেঞ্জ করতে পারবো, কোন দিকে গেলে কোন প্রপার্টিজটা ইনক্রিজ করছে, কোনটা ডিক্রিজ করছে, এই টোটাল সিস্টেমটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। তো তার জন্য আমাকে এই পিরিয়ডিক টেবিলটার বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতে হবে। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি যে ইট কনজিস্ট অফ 7 পিরিয়ড হুইচ আর হরাইজেন্টাল রোজ। দেখো পরিষ্কার পিরিয়ডিক টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7টা পিরিয়ড আছে, ভালো করে কাউন্ট করো, 1 2 3 4 5 6 আর 7। 1টা বুঝতে একটু প্রবলেম হবে, কারণ ওই যে হাইড্রোজেন আর হিলিয়াম ওই দুটো যে রোতে আছে ওটা হচ্ছে 1। নেক্সট দ্য 18 গ্রুপ হুইচ আর ভার্টিক্যাল কলাম, কাউন্ট করো, দেখো ঠিক 18টাই গ্রুপ আছে। দ্য ওল্ডার নোটেশন অফ দ্য গ্রুপ আর, মানে আগেকার নোটেশন যেটা ছিল সেটা আমি দেখাচ্ছি যে 1A 2A এইভাবে 3B 4B এইভাবে প্রত্যেকটা নোটেশন ছিল। বাট একদম নিউ নোটেশন যেটা মানে অ্যাকর্ডিং টু IUPAC। আচ্ছা IUPAC ব্যাপারটা বলে রাখি, এই যে আইপ্যাক বলে এটাকে অনেকে বলে, বাট সেটা আইপ্যাক নামটা এখন আমাদের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা আমরা নিউজ শুনলেই বারবার নিউজ চ্যানেলে দেখতে পাই যে আইপ্যাক বলে একটা নাম পাই, বাট সেই আইপ্যাক এই আইপ্যাক নয়। মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনো পলিটিক্স পার্টির নাম বলতে চাইছি না, মানে কিছু পার্টি এদেরকে
মানে এদের আন্ডারে কাজ করে বিভিন্ন রকমভাবে পলিটিক্স করেছে বা তাদের ইলেকশনের রেজাল্টও আমরা দেখতে পেয়েছি, সেটা নিয়ে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি সেই যে আইপ্যাক আর এই IUPAC এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। মানে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোন আইপ্যাকের কথা বলতে চাইছি। যাই হোক, তো এখানে এই IUPAC কিন্তু একটা আলাদা ব্যাপার, যে এটার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা অর্গানাইজেশন, মানে যারা টোটাল ওয়ার্ল্ডের যে কেমিস্ট্রিটাকে সেটাকে কন্ট্রোল করে বা তাদের সমস্ত কিছু মেনটেন করে। তো এই অ্যাকর্ডিং টু IUPAC দ্য গ্রুপ আর নাম্বারড 1 to 18 in accordance with IUPAC রিকমেন্ডেশন। তো সেটা কি, এখানে আমি লিখলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে 18 অবধি এই গ্রুপগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো এগুলো একদম মডার্ন গ্রুপ, যেটা 1 to 18 অবধি আমরা অ্যারেঞ্জ করেছি। আগের যে নিচে যে গ্রুপ নাম্বারগুলো দিলাম ওগুলো এখন আর দরকার নেই। যদি কোশ্চেনে ওগুলো থাকে তখন তোমাকে ওগুলো ওয়াইজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করে নাও যে পিরিয়ডিক নাম্বার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন দ্য পিরিয়ড। তো হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাটমিক স্ট্রাকচারে করানো হয়েছে। তো অ্যাটমিক স্ট্রাকচারে যেগুলো বলেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে অ্যাকচুয়ালি সেল নাম্বার, মানে ধরো কারো K সেল মানে তার N1 হবে, L সেল N2 হবে, এইভাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। আচ্ছা, আমি একটা জিনিস সাজেস্ট করি যে তোমাদের ক্লাস করতে যখন বসবে, ধরো ভিডিও দেখা মানে এমনি যারা সিরিয়াসলি ভিডিও থেকে ক্লাস করতে চাও তারা অবভিয়াসলি খাতা পেন নিয়ে বসবে। ভিডিও থাকছেই, বাট খাতা পেন নিয়ে বসবে, যেখানে যেটা মনে হবে ইম্পর্টেন্ট সেটা নোট করবে, খাতা পেনে লিখে কাজ করবে, তাহলে অনেক বেটার রেজাল্ট পাবে। প্লাস কোনো ডাউট থাকলে সেটা আমাকে সেন্ড করতে পারো, ঠিক আছে, সেটা আমাকে সেন্ড করবে, আমি সলভ করার চেষ্টা করব কমেন্টে গিয়ে। আমি এটার একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, যেখানে এই যে টোটাল যতটা টপিক হচ্ছে তার উপরে কিছু MCQ থাকবে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে নট অনলি যে এটা একটা ভিডিও দেখবে ব্যাস বেরিয়ে গেলে এরকম ব্যাপারটা নয়। যারা ইন্টারেস্টেড আছো যে আমরা এখান থেকে কিছু লার্ন করতে চাইছি, বা আমার মেনলি যে স্টুডেন্টগুলো অফলাইন ক্লাস মিস করছে তারা ফার্দার এটা দেখে কিছু শিখতে পারবে, বা তাদের যে ব্যাকলগগুলো থেকে যাচ্ছে ওগুলো কিছু রিকভার করতে পারবে, তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তো ঠিক আছে, আমি এর পরের এতে চলে যাই। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য মডার্ন পিরিয়ড টেবিল। দ্য ফার্স্ট পিরিয়ড অফ পিরিয়ড টেবিল কনসিস্ট অফ অনলি 2 এলিমেন্ট, মানে অনলি দুটো এলিমেন্ট মিলে আমরা ফার্স্ট পিরিয়ডটা পাচ্ছি, মানে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। সেকেন্ড হচ্ছে দ্য রিমেনিং গ্রুপস 2 3 4 5 and 6 consist of 8 8 18 18 32 এলিমেন্টস রেসপেক্টিভলি। এই ব্যাপারটা পরে খুবই কাজে লাগবে, এখানটা ভালো করে মার্ক করে রাখো। বাকি যে পিরিয়ডগুলো আছে 2 3 4 5 6, মানে সেকেন্ড পিরিয়ড কনসিস্ট করছে 8 এলিমেন্ট, থার্ড পিরিয়ড 8 এলিমেন্ট, ফোর্থ পিরিয়ড 18 এলিমেন্ট, ফিফথ পিরিয়ড 18 এলিমেন্ট অ্যান্ড সিক্সথ পিরিয়ড 32 এলিমেন্ট অ্যান্ড সেভেন্থ পিরিয়ড অলসো 32, বাট ওটার কয়েকটা এলিমেন্টের প্রবলেম আছে, ওটার হাফ লাইফ খুবই লো। হ্যাঁ, তো সেটাই আমি এখানে বলছি। দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য মডার্ন পিরিয়ড টেবিল, দ্য সেভেন্থ পিরিয়ড ইজ ইনকমপ্লিট। এটাও ভালো করে রিমার্ক করে রাখো যে সেভেন্থ পিরিয়ডটা কিন্তু ইনকমপ্লিট। 14 elements of the both 6th and 7th period, lanthanides and actinides, are placed below the main body of the periodic table. কীভাবে মেন বডি থেকে আলাদা করে এদেরকে রাখা হয়েছে বা কেনই রাখা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এটা আমি প্রত্যেকটা পিরিয়ডকে আলাদা আলাদা করে দেখাই। দেখো, এটা ফার্স্ট পিরিয়ড যেখানে অনলি হাইড্রোজেন হিলিয়াম আছে। এটা দেখো সেকেন্ড পিরিয়ড যেখানে 8 এলিমেন্ট আছে। থার্ড পিরিয়ড এটাতেও 8 এলিমেন্ট আছে। এবার চলে আসছে আমি ফোর্থ পিরিয়ড যেখানে টোটাল 18 এলিমেন্ট আছে। ফিফথ পিরিয়ড এখানেও 18 এলিমেন্ট আছে। সিক্সথ পিরিয়ড এখানে আছে 32। কোথায় 32? বললো স্যার আমি তো
32 দেখতে পাচ্ছেন না আপনি, কোথা থেকে 32 বলে দিলেন? জাস্ট এখান থেকে যে 57 ওখানে লেখা আছে এলএ ল্যান্থানাইট, ওখানে যে স্টার দেওয়া আছে মানে ওই বক্সের মধ্যে আরও অনেকগুলো এলিমেন্ট এন্টার হয়ে আছে একটা বক্সের মধ্যেই, ওইগুলোকে কাউন্ট করলে টোটাল 32 হবে। এইগুলো হচ্ছে এই এলিমেন্টগুলো, ওই এলিমেন্টগুলো প্রত্যেকটা ওই বক্সের মধ্যে ঢুকে আছে, ওই যে 57 অ্যাটমিক নাম্বার। তো সেই কারণে এগুলো টোটাল কাউন্ট করা দেখবে 32 চলে আসছে। এরপর ধরো সেভেন্থ পিরিয়ডের ক্ষেত্রেও এই একই ব্যাপার, 89 মানে অ্যাক্টিনাইডস, তার মধ্যে এগুলো ঢুকে আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট ওর মধ্যে ঢুকেছে। তো ওটাও 32 থাকার কথা, বাট ইনকমপ্লিট থাকার জন্য ওটা কম আছে। এবার একটা জিনিস ভাবো তো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য অ্যাপ্রোচ বিটুইন দ্য মেন্ডেলি পিরিয়ড টেবিল অ্যান্ড মডার্ন পিরিয়ড টেবিল। মানে অ্যাকচুয়ালি মেন্ডেলি পিরিয়ড টেবিল আর মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে ডিফারেন্সটা কোথায়, মেন ডিফারেন্সটা কোথায় তোমরাই ভাবো, আমি তারপর বলছি যে ডিফারেন্স বিটুইন মডার্ন পিরিয়ড টেবিল অ্যান্ড মেন্ডেলি পিরিয়ড টেবিল। দুজনেই পিরিয়ড টেবিল বানিয়েছে, কিসের পার্থক্য আছে দুজনের মধ্যে? রাইট, ঠিক ভেবেছো যে একজন বানিয়েছে অ্যাটমিক মাস ওয়াইজ মেন্ডেলিফ, অ্যান্ড মডার্ন পিরিয়ড টেবিল বানিয়েছে মোসলে অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। ইট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন মেন্ডেলিফ পিরিয়ড টেবিল অ্যান্ড মডার্ন পিরিয়ড টেবিল। আচ্ছা, যারা লিখছিলে লিখে নাও। The atomic weight is the periodic function of Mendeleev and atomic number is the periodic function of the modern period table. Okay? আরেকটা জিনিস ভাবো, which element do you think would have been named by Lawrence Berkeley Laboratory and সিবার্ট কুপ? এটা কেন ভাবতে বলছি, কারণ আমি বারবার বলছি যে এই টপিকগুলো আমি ফুল এনসিইআরটি বেসড করাচ্ছি। তো এনসিইআরটিতে কিন্তু এই দুটো মানে এই ব্যাপারটা আছে যেটা আমি এখন ভাবতে বললাম বা কোশ্চেন দিলাম, এবং এটা পিওয়াই কেউ খুলবে নিট বা জেই, তাতেও কিন্তু এটা কোশ্চেন এসছে। এর অ্যান্সার হচ্ছে লরেন্সিয়াম, জেড মানে অ্যাটমিক নাম্বার 103। ক্লিয়ার? আর সিবার্গিয়াম হচ্ছে এটা 106। যেগুলো ইম্পর্ট্যান্ট এনসিইআরটি থেকে একদম জাস্ট জিনিসগুলোকে তুলে নিয়ে আমি কিন্তু এখানে প্রেজেন্টেশন করছি। তো অবভিয়াসলি এই ক্লাসগুলো ফুল এনসিইআরটি বেসড। এখন আমি কিন্তু অ্যাডভান্স ক্লাস করাচ্ছি না, অ্যাডভান্স ক্লাস আমি অবভিয়াসলি করাবো, পিরিয়ড টেবিলের অ্যাডভান্স কী কী থাকবে আমি জাস্ট বোর্ড লেভেলটা বা একদম বেসিক লেভেলগুলো ক্লিয়ার করে দিয়ে তারপর আমি অ্যাডভান্স লেভেলে ঢুকবো, সেখানে আলাদা প্লেলিস্ট থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সেগুলোর জন্য আস্তে আস্তে আমি চেষ্টা করছি, মানে কীভাবে স্টুডেন্টদেরকে আরও বেটার দেওয়া যায় সার্ভিস, সেটা আমি অবভিয়াসলি ট্রাই করছি, এবং বেশি টাইম লাগবে না, আমি অ্যাডভান্স ভিডিওগুলো নিয়ে চলে আসবো আস্তে আস্তে। আচ্ছা, এখান থেকে আমি একটা এমসিকিউ দিচ্ছি, দ্য পিরিয়ড দ্যাট কন্টেন অনলি গ্যাসেস এলিমেন্ট ইজ। ভাবো, দ্য পিরিয়ড দ্যাট কন্টেন অনলি গ্যাসেস এলিমেন্ট। 1 হাইড্রোজেন, হিলিয়াম। অনলি দুটো এলিমেন্ট, দুটোই গ্যাস। The period that include all type of element. কোনটা হবে ভাবো? The period that include all types of elements. 6 এই যে পিরিয়ডটা আছে অল টাইপস এলিমেন্টের মধ্যে প্রেজেন্ট আছে। Next question number 3, the longest and shortest period are. ভাবো,
লংগেস্ট মানে সব থেকে বড় পিরিয়ড হরাইজেন্টালি, অ্যান্ড সব থেকে শর্টেস্ট পিরিয়ড কোনটা? সব থেকে শর্টেস্ট তো অবভিয়াসলি 1 হবে, যেন হাইড্রোজেন হিলিয়াম আছে, বাট লংগেস্ট কোনটা? 6 না 7? কী ভাবছো? 7? বাট না, এটা 6। কারণ কি না, কারণ আমি একটু আগেই দেখালাম না যে 7th পিরিয়ডটা হচ্ছে ইনকমপ্লিট আছে, 6th পিরিয়ডটা পুরো ফুল কমপ্লিট, বাট 7th পিরিয়ডটা ইনকমপ্লিট। তাই জন্য 6th হচ্ছে লংগেস্ট, 1 হচ্ছে শর্টেস্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন করো। অ্যাটমিক নাম্বার অফ নাইট্রোজেন ইজ 7, দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য থার্ড নাম্বার অফ দ্য সেম ফ্যামিলি ইজ। আচ্ছা, এটা একটা জিনিস শিখিয়ে দিই কীভাবে করবে। যেই এলিমেন্টটা বলেছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তারপর থার্ড বলেছে, তো থার্ড মানে কোনটা? এগুলো পরপর কী করবে, ফার্স্ট পিরিয়ডের সাথে 8 অ্যাড করবে, সেকেন্ড পিরিয়ডের অ্যাটমিক নাম্বার পেয়ে যাবে ওই গ্রুপের। সেকেন্ড পিরিয়ডের সাথে আবার ফার্দার 8 অ্যাড করবে, থার্ড পিরিয়ডের পেয়ে যাবে। থার্ড পিরিয়ডের সাথে আবার 18 অ্যাড করবে, ফোর্থ পেয়ে যাবে। ফোর্থের সাথে 18 ফিফথ পাবে। ফিফথের সাথে 32 অ্যাড করবে, সিক্সথ পাবে। সিক্সের সাথে 32 অ্যাড করবে, 7 পাবে। তার মানে আমরা একটা পিরিয়ডিক্যালি, আচ্ছা আমি ওটা একটু বোর্ডে দেখাই, তাহলে অনেক বেটার বুঝতে পারবে জিনিসটা। যেমন ধরো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, সাপোজ যে এটা হচ্ছে নাইট্রোজেন, ক্লিয়ার? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। এবার ভাবো যে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, আমি তার নিচে যেটা আছে ফসফরাস, তো তার অ্যাটমিক নাম্বার চাইছি। কি করব? 7 + 8 15। আমি তার নিচের অ্যাটমিক নাম্বারটা চাইছি আর্সেনিক, তখন করবে কি 15 + 18 কত হবে? তার 3 হাত থেকে 1, 33। নেক্সট আমি চাইছি অ্যান্টিমনি, এই 33 সাথে 18 অ্যাড করব, তাহলে কত হবে এখানে? 51। তারপরে বিসমাথ, এবার 51-এর সাথে অ্যাড করব 32, তাহলে হবে 3 আর 8, 83। তাকে এইভাবে আমরা পরপর কিন্তু অ্যাটমিক নাম্বারগুলো ক্যালকুলেট করবো, সেটা যে কোনো গ্রুপের ক্ষেত্রে, শুধু যে এর ক্ষেত্রে তার চাই সেই জন্য নয়। এখানে ডিফারেন্সটা কত থাকলো? এখানে ডিফারেন্সটা থাকবে 8, তারপরে ডিফারেন্স থাকছে 18, তারপরে ডিফারেন্স থাকছে ফার্দার 18, তারপর ডিফারেন্স থাকছে 32, তারপরের যে 7th পিরিয়ডে যেটা থাকবে সেটা অলসো 32। এইভাবে আমরা পরপর যে কোনো গ্রুপের প্রথম এলিমেন্টের অ্যাটমিক নাম্বার জানলে তার নিচে নিচে সবগুলোর অ্যাটমিক নাম্বার বলে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা মেন টপিকে ফিরে আসি। এটার তাহলে অ্যান্সার হবে 33। দেখালাম আমি ওটা। 7, 15, 33। ওকে। আচ্ছা, আজকে এই অবধি ক্লাস হলো। এটা পুরো মডার্ন পিরিয়ড টেবিল আমি কমপ্লিট করে দিলাম, যে মডার্ন পিরিয়ড টেবিল কীভাবে ডেভেলপড হয়েছে একদম প্রথম থেকে স্টার্ট করে, মডার্ন পিরিয়ড টেবিল কীভাবে ডেভেলপড হয়েছে, মডার্ন পিরিয়ড টেবিলের গ্রুপ কাকে বলে, পিরিয়ড কাকে বলে, কোনগুলো মডার্ন পিরিয়ড টেবিলে কতগুলো গ্রুপ আছে, কতগুলো পিরিয়ড আছে, ঠিক আছে, এবং কোনটা শর্টেস্ট কোনটা লংগেস্ট, এই সম্বন্ধে একটা জিস্ট আইডিয়া আমি মোটামুটি লং পিরিয়ড টেবিলে দিয়ে দিয়েছি। এটা জাস্ট ডেভেলপমেন্ট পার্টটা গেল। এরপরে নেক্সট ভিডিও আসবে যে আমরা লং পিরিয়ড টেবিলের ডিটেলস জানবো। পিরিয়ড টেবিলে এখন অনেক কিছু জানার আছে, কোনটাকে কোন ব্লক বলে, কোন গ্রুপের কি নাম আছে,
তারপরে পিরিয়ডিক প্রপার্টিসগুলো যেগুলো আছে সেই পিরিয়ডিক প্রপার্টিসগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে লেফট টু রাইট টপ টু বটম, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম। তোমরা অবভিয়াসলি ডেসক্রিপশান থেকে বা ডেসক্রিপশান পার্ট থেকে আমার কিছু লিঙ্ক থাকবে, যেটা থেকে আমি কিছু এমসিকিউ দিয়ে দেবো এই বেসিক পার্টগুলোর ওপর, সেখান থেকে কিছু প্র্যাকটিস করতে পারবে।